আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে কাজ করার সময় গ্যাসের বিষক্রিয়ায় অন্তত 7 শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। পরে সেখান থেকে 3 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এখানে অক্সিজেনের কারণে এটা মারা গেছে। আমরা যখন এখানে আমরা 5 জন নিয়েছিলাম, ওইখান থেকে নিয়েছিলাম 2 জন, 7 জন থেকে একজন এখান থেকে নিয়ে যাওয়ার পর সাথে সাথে মারা গেছে। আমরা এখানে বেঁচে থাকা সব কষ্ট করে গেছে পারলাইট পাউডার এই বিষাক্ত জাহাজ আছে বজ্র গ্যাসের জন্য। আজকে যে গ্যাস এতগুলো মারা গেল, আজকে আমার ভাই 2টা ভাই, আমার পাশের বাড়ির একই পরিবারের 2টা ভাই মারা গেছে। ওদের কোনো একটা ছেলে নেই, সবগুলো মেয়ে। এদের ড্রাইভার কে নিবে বলেন? শিপইয়ার্ডে বিষক্রিয়ার ঘটনার আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, বিষক্রিয়ায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা শ্রমিকরা কি বলছেন এবং আহতদের এখন কি অবস্থা জানতে পেরেছেন কিনা? সারিকা, এখন পর্যন্ত আমরা এখানে কর্তৃপক্ষের কাউকে পাইনি। আর যেহেতু এখানে আমি যদি দেখাই, আমি একেবারে ঘটনাস্থলে চলে এসেছি, অর্থাৎ যেখানে বিষক্রিয়াটি হয়েছে সেখানে আমি একটু যদি দেখানো যাই, এখানে যে যদি আপনি সমুদ্রের দিকে একটু তাকায়, এখানে যে পাউডার, কিছু সাদা সাদা কিন্তু পাউডার জাতীয় কিছু পদার্থ, অর্থাৎ রাসায়নিক পদার্থ এখানে দেখা যাচ্ছে। সেটি আসলে কি আমরা এখনো জানি না, কিন্তু স্থানীয়রা তারা বলছেন তারা যেই সিলিন্ডার, অর্থাৎ যেই জাহাজটি এখানে কাটা হচ্ছিল, সেই জাহাজ থেকে এই ধরনের কেমিক্যালগুলো এখানে নির্গত হয়েছে এবং সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং যে ঘটনাটি ঘটেছে সেখানে এখানকার যারা স্থানীয়রা আছে তারা যেটি বলছেন, বা প্রত্যক্ষদর্শীরা যারা বলছেন, এখানে সকাল 8টা থেকে 8:30টার দিকে আসলে যারা কাজ করতে যায় তাদের মধ্যে তাদেরকে আসলে এই ধরনের ওই জাহাজটিতে ঢোকার পরপরই তাদের সেখানে অসুস্থ হয়ে পড়েন, এবং অসুস্থ হয়ে পড়লে সেখানে অনেকজনই আরও কয়েকজন যাদের উদ্ধার করতে যায় তারাও অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এই ঘটনাটি যারা যখন জানতে পারে, কিন্তু ভেতর থেকে, অর্থাৎ এখানে গেটটি লক করে দেওয়া হয়, এবং যেই কারণে এখানকার যারা স্থানীয় আছে তাদেরকে আসলে উদ্ধার করা যায়নি। তো এখন এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে কিন্তু বাতাসের মধ্যে যে একটি পাউডার, কিন্তু এই পাউডার জাতীয় যে পণ্যটি, সেটি যে রাসায়নিক দ্রব্যটি, সেটি কিন্তু আসলে উড়ে বেড়াচ্ছে। এবং সেখানে এটি যারা বলছেন, এখানে যারা আছেন, এটি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ। আমাদেরকে যারা ফায়ার সার্ভিস কর্মকর্তারা আছেন তারা আসলে এটি আমাদেরকে জানাচ্ছেন। তো এই যে ঘটনাটি আসলে হয়েছে সেটি হচ্ছে 8টার দিকে যে ঘটনাটি, সেটি আমরা একটু মানুষের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। এখানে আপাতত যেই যারা আছেন তারা যেটি বলেছেন যে 8টার দিকে যখন এই ঘটনাটি ঘটেছে, স্থানীয়রা এখানে আসতে চেয়েছেন, তাদেরকে যেহেতু উদ্ধার করা যাচ্ছে না, তারা যখন খবর পেয়েছেন যে এখানে অনেকেই আহত অবস্থায় আছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না কোনোভাবেই। ফায়ার সার্ভিস বা অন্য কোনো প্রতিষ্ঠান যখন এখানে আসেনি, সংস্থা যখন আসেনি, তখন স্থানীয়রা তারা কিন্তু এখানে ঢুকে উদ্ধার করার জন্য চেষ্টা করার জন্য বলেছেন, বা তারা তাদেরকে আহ্বান করেছেন, কিন্তু তারাও তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। তো যে কারণে ঢুকতে দেওয়া না হওয়ার কারণে এখানে আসলে তাদের পরবর্তীতে তারা গেট ভেঙে বা এখানে তারা আসছেন। এখানে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কে আছেন? জি একটু কথা বলি। চ্যানেল 24 এর আমরা। জি, আসসালামু আলাইকুম। আমি চ্যানেল 24 এর থেকে আসছি। একটু কথা বলবো, একটু জানতে চাই, আমি যেহেতু লাইভে আছি। আমি আমার ইউনিফর্ম আচ্ছা, একটু সমস্যা নেই, একটু বলেন, আমাকে একটু বলেন যে কি ঘটনা ঘটে, আপনারা কতটুকু জানতে পেরেছেন, যদি একটু বলতেন। স্যার হেলমেট আমরা এই গরমের সময় এটা দাও। আচ্ছা, আমরা একটু জানতে এখানে যারা আসেন, পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি, যাদেরকে উদ্ধার করে এখানে হাসপাতালে নেওয়া হয়েছে 7 জনের মতো হয়তো আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে মারা গেছে। কিন্তু এখানে আরও মরদেহ আছে কিনা সেটি হয়তো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা সেটি খুঁজে দেখবেন। এবং এখানকার যে অবস্থা, পরিবেশের যে অবস্থা, সেটি হয়তো আমি এখন ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কাছ থেকে হয়তো সেটা আরও একটু জানতে পারবো। একটু কি বলবেন যে এখানে এখনকার কি পরিবেশ অবস্থা, কি এখন এখানে কতটুকু? আমরা প্রথম দিকে বলি, সেটা হলো গিয়ে 10টা 50 মিনিটের সময় আমাদের কাছে আমাদের নিকটবর্তী ফায়ার স্টেশন, কুমিরা ফায়ার স্টেশন, সেখানে সংবাদ আসে যে ফেরদৌস শিপ ব্রেকার্স এবং রিসাইক্লিং
রিসাইক্লিংয়ে আপনার একটা দুর্ঘটনা ঘটছে, ফায়ার সার্ভিসের সাহায্যের পর সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কুমিরা ফায়ার স্টেশন যেমন আল মামুনের নেতৃত্বে 2টা ইউনিট আমাদের যেটা রেস্কিউ ভ্যান এবং অ্যাম্বুলেন্স সহ তারা এখানে এসে আমাদের লোকজনকে 3টা ডেড বডি উদ্ধার করে এবং 2জন আহতকে উদ্ধার করে নিকটবর্তীতে বিএসবি হসপিটাল আছে, হসপিটালে প্রেরণ করে। আমরা আসার পূর্বে কি ঘটনা ঘটছে সেটা আমরা জানি না, পরস্পর শুনতে পারে। যেমন আপনি এখন বলেন যে 7 জন মারা গেছে, হয়তো কিছু লোক আপনার ওরা নিজস্ব ব্যবস্থাপনা চিটাং মেডিকেলে নিচ্ছে বা নিকটবর্তী কোনো হসপিটালে নিচ্ছে। এখন যে অবস্থা আছে এখন সম্পূর্ণ সাগরে জোয়ার চলতেছে, আমরা অপেক্ষা করতেছি আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা সার্চ করবো। আমাদের এখানে যে টিমটা আছে সেই টিমটা অবস্থান করবে আর কি। ভিতরের কি অবস্থা যদি বলে যে মানে এখানে গ্যাসের যে বিষক্রিয়া হয়েছে? এখন গ্যাসে না, কারণ যেহেতু এখানে সম্পূর্ণ জোয়ার আসে পাইপগুলোর ভিতরে এখন মনে হচ্ছে এখন কিন্তু যে আগে যে স্মেলটা ছিল সেই স্মেলটা এখানে নাই। এটা সাধারণত কার্বন মনোঅক্সাইড অথবা আপনার ক্লোরিন গ্যাস, এই দুইটা যে কোনো একটা থেকে এই দুর্ঘটনাটা ঘটতে পারে। শ্রমিকরা যখন পাইপলাইনে কাজ করতেছিল, এটা যদি এলএনজি আপনার পুরাতন একটা শিপে কাজ করতেছিল, এটা কাটার নিয়ম হলো যে আপনাদের পুরাতন যে ইয়েগুলো আছে সম্পূর্ণ রাসায়নিকগুলো আছে সেগুলো ফ্রি করে কাটতে হয়। শ্রমিকরা যখন এটা ফ্রি অথবা কাটিংয়ের কাজ করতে তখনই এটা আক্রান্ত হয়ে এই দুর্ঘটনাটা ঘটছে। এই মুহূর্তে কি পরিবেশের কোনো এখানে যারা আছেন তাদের এখানে আমরা আপনাদের সামনেই তো দাঁড়ায় কথা বলছি, এই মুহূর্তে যেহেতু পানিতে এসে জোয়ারে এসে পানিতে এটা অনেকটা ফ্রি হয়ে গেছে এখানে এই মুহূর্তে কোনো আমরা রিস্ক দেখতেছি না আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু হয়তো কথা বলবো, তারা এখানে যেটি দেখেছেন বা তারা হয়তো এখানে এসে কিভাবে উদ্ধার করেছেন সে বিষয়টি হয়তো একটু জানতে পারবো, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা যতটুকু জেনেছি এখানে সকালবেলা তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হয়নি। আপনারা তো এখানে উদ্ধার করেছেন, কারা কারা ছিলেন উদ্ধার করার সময় কারা কারা ছিলেন একটু যদি বলতেন যে আসলে কি ঘটনা ঘটেছিল, আপনারা আসলে যখন ঢুকতে এসেন তখন কি দেখেছেন একটু যদি ছোট করে বলুন। দেখতে বলতে আমরা সবাই সামনে ছিলাম, সবাই এখানে আমরা এলাকার মানুষ সবাই এসে এখানে মানে সবাই চিল্লাপাল্লা করতেছে, এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। আমরা 5-6 জন কি করলাম, জোর করে এখানে ভিতরে ঢুকলাম। ঢুকার পর দেখতেছি এখানে তো ভিতরে ঢুকা যাচ্ছে না, পাউডারের গ্যাস এখানে ঢুকা যাচ্ছে না। আমরা আমাদের নিজেরা সেফটি করে ভিতরে ঢুকার পর দেখতেছি 7টা লাশ এরা ফাড়ে রাখছে এখানে ভিতরে, বুঝছেন, কেউ নাই। তো এসে দেখতে আমরা 5-6 জন গেলাম, গিয়ে গাড়ি করে বহন করে 7টা লাশ আমরা কি নিজে এখানে দিয়ে আসলাম এতটুকুই। এখন এখানে আমরা এই যারা ভিতরে ঢুকলে এন্ট্রি করা হয়, এন্ট্রি গেটে দেখতেছি যে এখানে 30 জন এন্ট্রি করা আছে। এখন এন্ট্রি করা আছে 30 জন, আমরা লাস্ট পাইছি যে 9 জন আর 2 জন নিহত। 9 জন নিহত আর 2 জন আহত, বুঝছেন। তাহলে এখানে 9 জন 11 জন, আরো অনেক মানুষ এখানে ভিতরে রয়ে গেছে গা। এখন যদি জোয়ার যায়, জোয়ারের পর আমরা খুঁজে পাবো, এটুকুই আমরা আশাবাদী। আচ্ছা, এখানে আপনারা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 7 জনের মরদেহ, আপনারা 9 জন বলছেন। 9 জন কিভাবে বলছেন? কয়জনের নাম কি পেয়েছেন বা কারো নাম বলতে সবার নাম তো জানি না। আমাদের এলাকার মধ্যে 4 জন, একজন নাসির, একজন ফুরম্যান, বুঝছেন, মনসুর, এরা 2 ভাই। তারপর একজন হচ্ছে জেলে সানি বলে, তারপর আরেকজন পলাশ। 4 জন আমাদের এলাকার মধ্যেই, এই 4 জন আমরা লাস্টটা পাইছি। আর 2 জন একজন হচ্ছে সুজন, ওনার নাম, উনি হচ্ছে সেফটি অফিসার, বুঝছেন। আরেকজনের নাম জানি না, শুনলাম যে উনি ড্রাইভার। আমরা টোটাল 7 জন লাশ পাইছি এতটুকুই। আচ্ছা, আর আপনারা আর কে ছিলেন সেই সময়? আমরা যে দেখছি যারা স্থানীয়রা যারা উদ্ধার করেছেন তারাই আসলে বলছেন যে কি ঘটনা ঘটেছে, কিন্তু তার আগে যে এটি আসলে ঘটনা ঘটেছে 8টার দিকে, আমরা যতটুকু 8টার দিকে শুনতে পেরেছি, কিন্তু 8টার দিকের পরে আসলে কি ঘটনা ঘটেছে কিন্তু এখানে আর ঢুকতে দেওয়া হয়নি। আপনারা কি মানে যখন ঢুকতে পারেন নাই, এখানে যখন আসছিলেন আপনারা কি বাইরে থেকে ঢুকতে পারেননি, কিন্তু যখন ঢুকছেন তখন কি ঘটনা ঘটছিল? 8:30টার দিকে প্রকাশ হয়েছে 9:30 কি 10টার দিকে। তার মানে এখানে অনেক লাশ ওরা অলরেডি কি গোপন করে ফেলছে। এখানে জাহাজ আরো 2টা আছে, এখানে যদি আমরা চেক করি ভালোভাবে এখানে আরো উদ্ধার করতে পারবো আশাবাদী আমরা। আরো এখানে টাঙ্গি আছে, এখানে টাঙ্গির নিচে হয়তো কাজ করছে, জোয়ার গেলে লাশগুলো হয়তো পাইতে পারি। আপনারা আসলে এখনো পর্যন্ত সংখ্যায় আছেন, যেহেতু 30 জনের মতো এখানে এন্ট্রি আছে, কিন্তু এখন আপনারা মাত্র 7 জন বা 2 জন আহত পেয়েছেন। আমরা সেখানে যতটুকু দেখেছি 7 জনের মরদেহ উদ্ধার হয়েছে বলছেন, এবং 2 জনকে আহত আছে সেটি আসলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি পুরো এলাকার মধ্যে স্থানীয়রা এখানে আসেন, কর্তৃপক্ষের এখানে কাউকে দেখা যায়নি। যদিও আমি ফিরদৌস যিনি মালিক আছেন এখানে তার সাথে আসলে যোগাযোগ করার চেষ্টা
চেষ্টা করেছিলাম, তাকে কল করেছিলাম। তিনি অবশ্য কলটি ধরে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে যে ঘটনাটি ঘটেছে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে কতজন এখানে আটকা পড়ে আছে সেটা তিনি জানেন না। তবে এখানকার উদ্ধার করার জন্য তিনি সহযোগিতা চেয়েছেন এবং স্থান যে পুলিশ প্রশাসন বা ফায়ার সার্ভিসের কাছে, এবং উদ্ধারের জন্য তারা আসলে চেষ্টা করছে। এতটুকু পর্যন্ত আসলে তিনি আমাকে আসলে বলেছেন। এরপরে ওনার সাথে আর যোগাযোগ করা আমার সম্ভব হয়নি। তবে এখানকার যে পরিস্থিতি আমরা এখন দেখছি সেটি হচ্ছে, যদি একটু দেখানোর চেষ্টা করছি, এখানকার যে পুরো এলাকার জুড়ে অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। তারা যেটি তাদের মধ্যে ক্ষোভ রয়েছে এবং যে তাদের যে ক্ষোভটি রয়েছে তারা হচ্ছে, কারণ তারা বলছেন যে অনেক আগেই যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বা তাদেরকে উদ্ধার করার জন্য যে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়াটি আসলে ঠিকভাবে করা হয়নি। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে যে একটি যে সেফটির যে বিষয়টা, যে নিরাপত্তার বিষয়টা, সেটি আসলে সঠিকভাবে করা হয়নি, যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এখানকে এখনো পর্যন্ত আমরা দেখছি আকাশের মধ্যে বা এখানে বাতাসের মধ্যে এখানে সাদা যে পণ্যটি, অর্থাৎ এই যে রাসায়নিক দ্রব্যটি, সেটি কিন্তু বিভিন্ন জায়গায় এখনো আমরা দেখছি সেটি উড়ে উড়ে হয়তো আসছে, কিন্তু সেটা আসলে কতটা ক্ষতিকর সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি, এখন পর্যন্ত জানি না। তবে এখানকার স্থানীয়রা যেটি বলছেন এটি আসলে বেশ ক্ষতিকর এবং এটি চর্মরোগ বা অন্যান্য ক্ষতির কারণ হতে পারে। তবে আমরা চেষ্টা করছি কর্তৃপক্ষ যিনি আছেন কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলার জন্য, এবং পরবর্তীতে কতজন আসলে এখানে মিসিং আছেন বা কত। রনি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষক্রিয়ায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। 5-6 ঘন্টা অপেক্ষা করে যতটুকু গ্যাস মিলছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করছেন গ্রাহকরা। ভাড়ায় চালিত যানবাহনের ড্রাইভাররা বলছেন তাদের জমা খরচ ওঠানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিক্রি কমে আর্থিক ক্ষতির মুখোমুখি পাম্প মালিকরা। এদিকে এলএনজি সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয়। জ্বলছে না চুলা, ফলে বাধ্য হয়ে ইলেকট্রনিক চুলা ও সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে গিয়ে বাড়ছে ব্যয়। এই যে একবার গ্যাস লইলে 2 ঘন্টা চালামু, আবার থাকতে হইব, তাহলে আমরা কি করবো, কই যাবো? আমরা কি ব্যাংক ব্যালেন্স আছে যে ঘরের থেকে আমরা জমা দেবো? 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো হয়ে গেছে আমার রোডে এই সিরিয়ালে আসা। এইভাবে জীবনযাপন করা মানে আমাদের খুব দুষ্কর হয়ে গেছে ভাই। অনেক টাইম লাগে, ড্রাইভারদের ঘুমও অনেক কম হয় এই গ্যাসের কারণে। এখন সরকার চাইলেও কিন্তু এই জিনিসটা করতে পারে, সে দাম বাড়াই দেখ, আমাদের কাছ থেকে দাম বাড়াই দেওয়ার পরেও যদি আমরা জিনিসটা কন্টিনিউস পাই তাও কিন্তু আমরা খুশি। সারা দেশে অসহনীয় গ্যাস সংকটের ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য ও উদ্যোগ দেখতে চায় জামায়াত। সকালে এক ফেসবুক পোস্টে কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আসল সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, কোনো গোজামিল ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়। অতীতের মতো সংকট তৈরি হওয়ার পর জ্বালানির দাম বাড়ানো হলে তা মোটেই গ্রহণযোগ্য হবে না বলেও সাফ জানিয়ে দেন বিরোধী দলীয় নেতা। বাসাবাড়ি ও শিল্পে গ্যাসের যোগান কমিয়ে বিদ্যুৎ কেন্দ্রে বাড়িয়ে সরকার লাগাম টানতে চেষ্টা করছে লোডশেডিংয়ের। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জোড়াতালি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে লাভ নেই। আমদানি কমিয়ে টেকসই ব্যবস্থাপন না করলে সরকারের বিদ্যুৎ জ্বালানি নীতি আওয়ামী সরকারের মতো খাদের কিনারে নিয়ে ঠেকাবে। মেহেদি মিরাজের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। গরমের সময় দেশে বিদ্যুতের চাহিদা থাকে 16 থেকে 18 হাজার মেগাওয়াট, আর উৎপাদন সক্ষমতা আছে 33 হাজার মেগাওয়াটের কিছু বেশি। তবে ক্যাপটিভ নবায়নযোগ্য মিলিয়েও সেই সক্ষমতার অর্ধেক উৎপাদন হয় না। গত এক সপ্তাহের উৎপাদন ও বিভ্রাটের খতিয়ান বিশ্লেষণ করলে দেখা যায়, সব ধরনের উৎস কাজে লাগিয়েও উৎপাদন নামে 11,000 পর্যন্ত। চাহিদা সরবরাহের ঘাটতি সামাল দিতে লোডশেড কখনো কখনো 3,500 মেগাওয়াটও ছাড়িয়ে যায়। তবে 13 আগস্ট দুপুরের পর তা কমে 200-300 মেগাওয়াটে নামে। সন্ধ্যার পর আবার 1000 ছাড়িয়ে যায়। এদিন দুপুরে গ্যাস, কয়লা, তেল, জল, সৌর, বায়ু এবং ভারত ও নেপাল থেকে আমদানি করা মিলিয়ে উৎপাদন ছাড়ায় 15,000 মেগাওয়াট। তবে একই দিন বাসাবাড়ি ও শিল্পে গ্যাস সরবরাহ শূন্যে গিয়েও ঠেকে। ফলে বিদ্যুতের যোগান বাড়লেও ফুরায় না ভোক্তার নাভিশ্বাস। তবে আশ্বাসের কমতি নেই মন্ত্রণালয়ের। আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাকে বিল আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে
আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন, তাহলে আমাদের কাজ করাটা সহজ হয়। এদিকে প্রায় মাস পেরোতে চললেও এখনও পুরোপুরি সারাতে ব্যর্থ ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। তবে গ্যাসের নিজস্ব উৎপাদন না বাড়িয়ে বছরে 60,000 কোটি টাকা আমদানি খরচের খাত সম্প্রসারণে মনোযোগ সরকারের, যা টেকসই মনে করেন না বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ গ্যাস যাতে না উৎপাদন হয়, না ব্যবহার হয়, না এক্সপ্লোরেশনে, এটার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে এখন কাজ করছে। যেখানে পেট্রোবাংলার আরও সক্রিয় ভূমিকা রাখা দরকার, একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়ে সেটি এখন চালানো হচ্ছে। এগুলো দিয়েও আসলে বোঝা যায় যে গভর্নমেন্ট আসলে অভ্যন্তরীণ গ্যাস ব্যবহার করার ব্যাপারে সিরিয়াস না। এটা আমার কাছে অনেকটা মনে হয় যে 2009 সালের আওয়ামী লীগ সরকারের মতন অবস্থা, যে একটা সংকট দেখিয়ে দ্রুত একটা সমাধানে যাওয়ার জন্য কিছু প্রাইভেট সেক্টর, কিছু বিদেশি কোম্পানিকে দ্রুত গতিতে কিছু কাজ দিয়ে দেওয়া। সংকট উত্তরণে বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি আমদানি বেসরকারীকরণকেও সমাধান মনে করেন না অনেকে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। নিত্যপণ্যের বাজারে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা, বিশেষ করে সবজির দাম ক্রমেই নাগালের বাইরে যাওয়ার দশা। হাতে গোনা দু একটি ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। যদিও বর্ষা মৌসুমে অনেক সবজির সরবরাহ বেড়েছে, এরপরও দামের ঊর্ধ্বগতিতে অসন্তুষ্ট ক্রেতারা। বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়, টমেটো 120 থেকে 160 টাকায়। এছাড়া বরবটি, ঝিঙে, করলা বাজার ভেদে কিনতে হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে 2 সপ্তাহ আগে 400 টাকায় উপরে উঠে যাওয়া কাঁচামরিচের দাম 200 টাকায় নেমেছে। আর ডিম বিক্রি হচ্ছে আগের মতোই উচ্চ মূল্যে প্রতি ডজন 160 টাকায়। এছাড়া অপরিবর্তিত আছে মুরগির বাজার। ছিল 400 টাকা কেজি, আজকে সেটা 120 এরকম কেজি। যেটা গোলালো এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, আর অন্যান্য সবজি থেকে শুরু করে মাছ প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি। ক্রেতাদের জন্য সবসময় বাড়তি মনে হয়, কারণ মানুষের আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। পটল আছে 120, পেঁপে আছে 40, ভেন্ডি আছে 80, বেগুন আছে 160, তারপরে শসা আছে 100, তারপরে দুন্দুল আছে 80, চিচিঙ্গা 80, সব এর ভিতরে আছে। অবশেষে কারামুক্ত হলেন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত রমজান আলীর পরিবর্তে কারাভোগ করা সেই সোনা মিয়া। দুপুরে আদালতের আদেশে কারামুক্ত হন তিনি। 2020 সালের 2রা মার্চ কক্সবাজারের রামু থেকে নূর মোস্তফা ও রমজান নামে 2 রোহিঙ্গাকে 1,90,000 পিস ইয়াবাসহ আটক করা হয়। সে সময় রমজানের পকেটে ছিল সোনা মিয়ার জাতীয় পরিচয়পত্র। পরে 2022 সালের 13 জুন রমজান জামিনে বের হয়ে যায়। এরপর 2026 সালের ফেব্রুয়ারি মাসে আদালত সোনা মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এরপর গেল 23 জুন রমজানের পরিবর্তে আসল সোনা মিয়াকে আটক করে কারাগারে পাঠানো হয়। অত বেশি আবার না, তোমাকে জামিনে মুক্ত করা হবে, এরকম একটা লোভনীয় প্রস্তাব তার কাছে ছিল বলে সে আমাকে কৌশলে আমি তার কাছে কথাটুকু বের করেছিলাম। এবং সে যখন কারাগারে গিয়ে দেখলো যে না, এখানে তো অন্যান্য আসামিরা তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তখনই কিন্তু সে দ্রুত আবেদন করে যে না, আমি আসলে সেই সোনা মিয়া নই। এমনকি এই যে রমজান, যে সোনা মিয়া নামে যে অ্যারেস্ট হয়েছিল, সে এবং বর্তমান সোনা মিয়া, যে তারা দুজন কিন্তু পূর্ব পরিচিত। এবং ওই রমজান। আন্তর্জাতিক খবর জানাবো। জাপানের টোকিও ও আশেপাশের এলাকায় অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। বন্যায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়া নারিতা বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় 7,000 যাত্রী। বৃহস্পতিবার থেকে টোকিওর পাশের চিবা প্রদেশে শুরু হওয়া বৃষ্টিতে ডুবে গেছে সড়ক ও রেলপথ। চিবা, ইবারাকি, তোচিগি সহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। 24 ঘন্টায় শুধু চিবা প্রদেশেই 360 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জাপানের এই অঞ্চলে প্রথমবারের মতো জারি করা হয়েছে এমন সতর্কতা। বৈরী পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে। যতদিন যাচ্ছে ততটা ক্ষীণ হয়ে আসছে কলম্বিয়ায় ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের বেঁচে থাকার আশা। এরপরও ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোতে চলছে উদ্ধার অভিযান। গত সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত 281 জনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন অন্তত 379 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে 44,936টি পরিবার। ভূমিকম্পে ধ্বংস হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের জন্য পৌঁছাতে শুরু করেছে আন্তর্জাতিক সহায়তা। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের 7.4 মাত্রার ভূমিকম্পে ক্যালি, পেরেইরো, মানিজালেস ও কুইবদো সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ছিল দুপুর একটার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।